দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলাপ আলোচনা করতে চাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু আসলে আর বেশি দিন নাই, ৭০-৮০ দিনের মতো আছে মোস্ট প্রবাবলি। বাট এখন কথা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ কী ধরনের দল গড়তে পারে, বাংলাদেশ কোন টিম নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখন ফ্যাক্টগুলো আপনাদেরকে বোঝাই। একটা দলে সর্বোচ্চ ১৫ জন প্লেয়ার থাকে, বা হাইয়েস্ট গেলে ১৬ জনের মতো প্লেয়ার থাকেন। এখন কথা হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশের বর্তমান টিমটা যদি দেখেন, সেইখানে কিন্তু টিম ওয়াইজ যদি আপনি প্লেয়ার সাজাতে যান, তাহলে কিন্তু সেখানে কয়েকজন প্লেয়ার ফিট হয় না। তো সেই ফিট আনফিট প্লেয়ারদেরকে নিয়ে কথা বলতে চাই। আশা করছি যে পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন, আর যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। বাংলাদেশের দলকে যদি আপনি এখন খেয়াল করেন দর্শক, প্রথম ওপেনিং স্লট থেকে আমরা শুরু করি। ওপেনিং স্লটে আপনি কাকে খেলাবেন? অবশ্যই আমরা যেটা দেখতে পারতেছি যে সৌম্য সরকারের যে একটা ফর্ম যাচ্ছে বর্তমানে, আপনার এই যে কিছুদিন আগে খেলে আসলো রংপুর রাইডার্সের হয়ে, কিংবা ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি যে খেলেছে, বেশ ভালো ফর্মেই ছিলেন সৌম্য সরকার। তো আমার কাছে মনে হচ্ছে যেন সৌম্য সরকারের ফর্মটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সৌম্য সরকারকে দলে রাখতে ফোর্সই করবে আলটিমেটলি। তো আমি ধরলাম যে প্রথম স্লটটা হচ্ছে সৌম্য সরকারের। দ্বিতীয় যে স্লটটা আছে সেটা হচ্ছে আপনার, আপনি কাকে খেলাবেন, লিটন কুমার দাস নাকি তানজিদ হাসান তামিম? তো তানজিদ হাসান তামিম কিন্তু দীর্ঘদিন যাবতই ওয়ানডে টিমে আছেন, টেস্ট টিমেও আছেন। তো আমি ধরলাম তানজিদ হাসান তামিমকেই বোর্ড রাখবে। তো দুইজন গেল। এখন আপনি ওয়ান ডাউনে কাকে খেলাবেন? লিটন কুমার দাসের বর্তমান যে ধরনের ফর্ম যাচ্ছে, আসলে ওয়ান ডাউনে লিটন কুমার দাস কিংবা নাজমুল হাসান শান্ত দুইজনের ফর্মে যে বাজে অবস্থা, তাতে করে আসলে দুইজনের উপরে ভরসা রাখাটাই খুব বেশি একটা প্রেশারের সম্মুখীন হইতে হইতেছে। তো ধরলাম যে আপনার থার্ড পজিশনটায় অ্যাজ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত খেলবেন। এবার আসেন দর্শক আপনার চতুর্থ জায়গাটাতে আপনি কাকে খেলাবেন? চতুর্থ যে জায়গাটা আছে সেইখানটাতে আপনার আহ, ধরলাম মুশফিকুর রহিম। পঞ্চম প্লেসটাতে আছেন হচ্ছে আপনার আহ, মাহমুদুল্লাহ রিয়াদ। এখন কথা হচ্ছে আপনি তাওহিদ হৃদয়কে কোথায় খেলাবেন? আমি কিন্তু এখনও লিটন কুমার দাসকে কোনো জায়গায় ফিট করতে পারি নাই, বসাইতে পারি নাই। তো তাওহিদ হৃদয় কিন্তু আপনার ওয়ানডে টিমের একজন রেগুলার প্লেয়ার। তো তাওহিদ হৃদয়কে যদি আপনি 6 নম্বরে খেলান, আমি কিছুদিন আগে দেখেছি যে আপনার এই যে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ যে আপনার 50 ওভারে 300 রান ক্রস করলো, সেখানে জাকের আলী অনেক কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছেন। তো জাকের আলী অনেককে যদি আপনি পারফরমেন্সের বেসে হিসেব করতে যান, তাহলে কিন্তু আপনি জাকির আলী অনেককে বাদ দিতে পারবেন না। তাহলে ধরেন দর্শক 7 নাম্বার জায়গাটাতে জাকির আলী অনেক চলে আসতেছে। তাহলে আপনি লিটন কুমার দাসকে আসলে কোথায় খেলাবেন? লিটন কুমার দাসকে কি 8 নম্বরে খেলাবেন? আপনার তো অলরেডি 7 জন ব্যাটার হয়েই গেছে। সেইখানটাতে আপনি বোলার তো আপনাকে একটা টিমের জন্য 4 জন নিতেই হবে, স্পেশালিস্ট অলরাউন্ডার একজন নিতে হবে। তো আপনি সেইখানটাতে যদি আপনি 8 নাম্বার জায়গাটাতে মেহেদী হাসান মিরাজকে খেলান, তাহলে আপনি আপাতত এখনও পর্যন্ত সলিড বোলার পাচ্ছেন হচ্ছেন একজন। একজন বোলার পাচ্ছেন। আর তারপরে ধরেন আপনি যে পেসারদের যে স্লটগুলো, আপনি কয়জন পেসার সাথে নিয়ে যাবেন, আপনি কাকে রেখে কাকে খেলাবেন? বর্তমানে তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, 4 জন বোলারই কিন্তু আপনার ফর্মের তুঙ্গে আছেন। মুস্তাফিজুর রহমানের কথা আপনি বলতে চান যে অভিজ্ঞতার ঝুলি ভরপুর, বাট মুস্তাফিজুর রহমানকে আসলে সবসময় অভিজ্ঞতা দিয়ে হয় না ভাই। মুস্তাফিজুর রহমানকে আপনি খেলাইলে মুস্তাফিজুর রহমান অনেক বেশি রান লিক করতে পারে, ভালো ফলাফল এনে দিতে পারে, সেটা ডিপেন্ড করতেছে। তো আমি ধরলাম যে 11-এর কথাতে, 11-এ আপনার আমাকে তারপরও উপর থেকে আরেকজন ব্যাটসম্যান বাদ দিয়ে দিতে হয়। তো এখন আপনি কাকে বাদ দিয়ে দিবেন উপর থেকে? সৌম্য সরকারকে আপনি বাদ দিতে পারবেন না, যেহেতু আমি লিটন কুমার দাসকে আগেই আলাদা করে রাখছি। সৌম্য সরকার আপনাকে প্রয়োজন অনুযায়ী 2-4টা ওভার করেও দিতে পারবে, অলরাউন্ডার একজন ব্যাটসম্যান। সেই ক্ষেত্রে সৌম্য সরকারের এগিয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি। এখন যদি আপনি লিটন কুমার দাসকে খেলাইতে চান, তাহলে অবভিয়াসলি তানজিদ হাসান তামিমকে সেখান থেকে বাদ দিতে হবে। এটা তো গেল উপরের স্লটের কথা। এখন মাঝখানে মিডল অর্ডারে আপনি কাকে খেলাবেন? জাকের আলী অনেক নাকি তাওহিদ হৃদয়, নাকি আপনি মুশফিককে বাদ দিয়ে দিবেন? আমাদের ওই যে বললাম না, আমাদের বোলিং স্লট লাগে, বোলারের জায়গাটা আমাদের এখনও পুরোপুরি হয় নাই। আমাদের 7 নম্বরে একজন অলরাউন্ডার খেলবেন, অ্যাজ বোলার অ্যাজ ব্যাটসম্যান, সেখানে মেহেদী হাসান মিরাজ।
আর বাকি ৩টা পেসার স্লট থাকলো, আর রিশাদ হোসেনকে আপনি কোথায় খেলাবেন? তো সব মিলায় বাংলাদেশের যে পরিস্থিতি হইছে ১৬-১৭ জন প্লেয়ার হয়ে যাচ্ছে। এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কি আপনি ১৬-১৭ জন প্লেয়ার নিয়ে যাবেন? আবার এখানে কথা হচ্ছে যে তামিম ইকবাল খান তিনি খেলবেন কিনা? তার সাথে মিটিংয়ে বসতেছে কিনা বিসিবি? তাছাড়া সাকিব আল হাসান যদি দলে কামব্যাক করেন, সাকিব আল হাসানের জায়গাটা কোথায়? মানে সবকিছু মিলিয়ে একটা ধোঁয়াশার মধ্যে আছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির এই টিমটা নিয়ে। সত্যিকার অর্থে আসলে এরকম একটা সমস্যাগুলা যখন তৈরি হয় তখন এই সমস্যাগুলোকে আসলে মধুর সমস্যা বলতে হয়। আমি হোপ করব যে সাকিব আল হাসান, তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলুক, কিংবা খেলবে কিনা আই ডোন্ট নো। বাট আমার কাছে মনে হয় যেন তাদের খেলা উচিত। আর যেই একটা টিমের যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের এই টিমটার স্পেশালি, তাদেরকে নিয়ে আশা করা যায়। বিকজ আমাদের বোলিং ডিপার্টমেন্টটা অনেক শক্তিশালী ভাই, আপনি মানেন আর না মানেন। আপনি মানেন আর না মানেন, আপনি নাহিদ রানার কথা বলবেন, তাসকিন আহমেদের কথা বলবেন, সবাই কিন্তু যার যার জায়গা থেকে সেরা বোলিংটাই করতেছে। এইটাই সময় বাংলাদেশের ভালো কিছু করে দেখা। তো হোপফুলি দেখা যাক বাংলাদেশ আসলে কেমন টিম গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। বাট আমরা আসলে ধোঁয়াশা থেকে বের হতে চাই। তামিম থাকবেন কিনা, সাকিব ফিরবেন কিনা, দলে মুশফিক লিটন চান্স পাবেন কিনা, সেটা অনেক বড় একটা ফ্যাক্ট। তো যাই হোক দর্শক, আশা করব যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার বাটনটাকে টিপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।